হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 3 পরমাণুর গঠন, এই চ্যাপ্টারের আমরা আইসোটোপ থেকে শুরু করব 30 পৃষ্ঠা। এর আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো যারা আগের ভিডিও দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমরা অনেক কিছু মিস থেকে যাবে তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমার ম্যাথের পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা পেজ টু পেজ অনেক ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ইভেন এটা তোমাদের অনেক উপকার আসতে পারে, সো অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা তোমার স্কুল কোনটা, তাহলে জানতে পারবা আসলে তোমরা কই থেকে ভিডিও দেখতেছো। তো চলো আইসোটোপ শুরু করি। আইসোটোপ বেসিক্যালি জিনিসটা কি দেখো, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে কোনো একটা মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কিন্তু ওই মৌলের বিভিন্ন পরমাণুর বিভিন্ন সংখ্যক নিউট্রন সংখ্যা থাকতে পারে বলে ভর সংখ্যা ভিন্ন হতে পারে। ভাই এখানে একটু বুঝতে হবে তোমাকে। আমরা ইতিমধ্যে জানি যে প্রত্যেকটা পরমাণুর নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কিন্তু একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কী থাকে, ভিন্ন হতে পারে বা ভিন্ন হয়। ঠিক আছে, এটা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে যে ভিন্ন কেন হয়। হ্যাঁ, সো আগের ভিডিওগুলো দেখে নিবা। তো নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে আমাদের পরমাণুর কি হয় ভাইয়া, ভর সংখ্যাটা ভিন্ন হতে পারে। এখন ভাই একটা উদাহরণ দেখি। ধরো প্রতিটি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে। ধরো ভাইয়া এটা একটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এইখানে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এবং কেন্দ্রে কী থাকে ভাইয়া, একটা প্রোটন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা হাইড্রোজেন, ভালো করে বুঝবো। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে। অধিকাংশ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই। তার মানে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে অধিকাংশগুলোর কি নেই, কোনো নিউট্রন নাই। কেন নিউট্রন নাই ভাইয়া? আমরা জানি নিউট্রন সংখ্যা সমান কি ভাই, একটু ভালো করে বুঝো। নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। তাহলে ভাই হাইড্রোজেনের ভর সংখ্যা কত? ভাই হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 1। যার ফলে দেখো এই হাইড্রোজেনের কিন্তু কি নাই, নিউট্রন সংখ্যা 0, কোনো নিউট্রন সংখ্যা নাই। দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, যার ফলে 0। কিন্তু ভাইয়া কিছু হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে একটি নিউট্রনও থাকে, যার কারণে ভর সংখ্যা তোমার 2 হয়। শুধু তাই নয়, কিছু হাইড্রোজেন পরমাণুতে একটি পরমাণুর সঙ্গে 2টি নিউট্রনও থাকে, কাজেই তাদের ভর সংখ্যা 3 হয়। সুতরাং হাইড্রোজেন পরমাণু 3টি ভিন্ন ভিন্ন ভর সংখ্যাও সম্ভব। যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সেই মৌলের আইসোটোপ বলে। ভাইয়া এইখানে একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। একটু চলো শুরু করি। আমরা উদাহরণের সাহায্যে দেখি। তো তার আগে আইসোটোপ জিনিসটা কি, এটাকে তোমাকে বুঝতে হবে। আইসোটোপ হচ্ছে ভাইয়া কোনো মৌলের বা যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন, অর্থাৎ সমান সংখ্যক প্রোটন থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদেরকে কী বলা হবে, ওই মৌলের আইসোটোপ বলা হবে। তার মানে কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা সমান থাকে আর যদি ভর সংখ্যা অসমান থাকে, তাহলে সেটা কী হবে, আইসোটোপ হবে। ধরো ভাইয়া এইটার ক্ষেত্রে চিন্তা করলাম, এইটার একটা প্রোটন ছিল এবং একটা ইলেকট্রন ছিল, কিন্তু যখন একটা প্রোটন থাকে তখন আমরা নিউট্রন সংখ্যা বের করে দেখলাম 0। সিমিলার হতে ভাই আমি আরেকটা হাইড্রোজেন নিলাম, যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা, ঠিক আছে, কিন্তু প্রোটন সংখ্যা একটা, পাশাপাশি এর একটা নিউট্রন সংখ্যাও আছে। কি আছে? নিউট্রন সংখ্যাও আছে। তাহলে ভাইয়া এইটার ভর সংখ্যা কত হবে? আমরা জানি ভাই ভর সংখ্যা সমান কি বলো তো, প্রোটন সংখ্যা প্লাস কি সংখ্যা, আমরা জানি ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে তো দেখো ভাই এখানে একটা প্রোটন একটা নিউট্রন, সো একটা প্রোটন প্লাস একটা নিউট্রন, তাহলে এর ভর সংখ্যা কত আসবে? 2 আসবে। এটা কিন্তু এর আগে বোঝানো হয়েছে ভাই ভর সংখ্যা কীভাবে বের করে। সো ভাইয়া যারা ভিডিওটা দেখো নাই অবশ্যই প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব, রিকোয়েস্ট থাকলো আগের ভিডিওটা দেখে আসবা, তাহলে বেসিকগুলো বুঝতে পারবা। দেখো ভাই ভর সংখ্যা কীভাবে বের করে, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান পি প্লাস এন, অর্থাৎ একটা প্রোটন ছিল একটা নিউট্রন ছিল, তাহলে কি হয়েছে ভাইয়া, 2টা ভর সংখ্যা হয়েছে। তাহলে ভাই এখানে যদি 2টা ভর সংখ্যা থাকে এইটার জন্য, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে ভাই? নিউট্রন সংখ্যা কী করা হয়, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। তাহলে ভাইয়া ভর সংখ্যা কত বের করছি? 2। আর প্রোটন সংখ্যা কত ছিল ভাইয়া? প্রোটন সংখ্যা তো একটাই ছিল, সো 1। তাহলে ভাইয়া এখানে নিউট্রন সংখ্যা কত আসলো? 1 আসলো। দেখো ভাইয়া এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ছিল 0, এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আছে কত? 1। আরেকটা যদি হাইড্রোজেন নেই ভাই, আমি আরেকটু চিন্তা করো, এখানে ইলেকট্রন সংখ্যা একটাই, এখানে প্রোটন সংখ্যাও একটা, হ্যাঁ, কিন্তু এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। তাহলে ভাই নিউট্রন সংখ্যা যদি 2 থাকে কেন্দ্রে, এটা হচ্ছে কেন্দ্র ভাইয়া, কেন্দ্রে যদি নিউট্রন সংখ্যা 2টা থাকে, তাহলে ভাই এখান থেকে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয়,
প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভাই এখানে প্রোটন সংখ্যা কত? অবশ্যই 1, আর নিউট্রন সংখ্যা কত? 2টা আছে, অবশ্যই 2। তাহলে ভর সংখ্যা কী দাঁড়ালো ভাইয়া? 3 দাঁড়ালো। আমি যদি এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে নিউট্রন সংখ্যা সমান আমরা কী জানি ভাইয়া? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয়। তাহলে ভাই এখানে ভর সংখ্যা কত? 3, প্রোটন সংখ্যা কত? 1, তাহলে ভাইয়া নিউট্রন সংখ্যা দাঁড়ালো 2। তাহলে একটু চিন্তা করো তো ভাই, এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ছিল 1, হ্যাঁ, ভর সংখ্যা ছিল কত ভাইয়া? এটা ভর সংখ্যা হচ্ছে কত? 1, ঠিক আছে। কারণ ভর সংখ্যা কীভাবে বের করতে হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল। এইটাতে শুধু প্রোটন সংখ্যা ছিল একটা, কোনো নিউট্রন সংখ্যা ছিল না, সো 0, তাহলে এটা ভর সংখ্যা 1। তাহলে ভাইয়া প্রথম হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো, নিউট্রন সংখ্যা 0, ভর সংখ্যা 1, এবং দ্বিতীয় হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করো ভাইয়া, এইখানে ভর সংখ্যা ছিল 2 এবং নিউট্রন সংখ্যা ছিল 1। এটার ক্ষেত্রে চিন্তা করো, ভর সংখ্যা 3, নিউট্রন সংখ্যা 2। তাহলে দেখো ভাইয়া প্রত্যেকটার ক্ষেত্রে ভাইয়া প্রোটন একটা করেই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতা আছে। এখানে একটা, হ্যাঁ সরি, এখানে 0টা, এখানে একটা, এখানে 2টা। আবার এটার ক্ষেত্রে দেখো ভর সংখ্যা এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা। তাহলে ভাইয়া এই প্রত্যেকটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কি সমান আছে? তুমি বলবা হ্যাঁ প্রোটন সংখ্যা সমান আছে, কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা কি ভিন্ন আছে? হ্যাঁ ভাইয়া ভর সংখ্যা ভিন্ন আছে। তার মানে বলতে পারি এরা হচ্ছে পরস্পর কি আইসোটোপ। কেন আইসোটোপ? আমরা কিন্তু এই সংখ্যা থেকে দেখে আসছি যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে সেই মৌলের আইসোটোপ বলে। তার মানে এই 3টা মৌলের ক্ষেত্রে আমি সবগুলার কি ভাইয়া প্রোটন সংখ্যা সমান ছিল, একটা একটা ছিল, কিন্তু ভর সংখ্যা কী ছিল? ভিন্ন ছিল। এখানে একটা ছিল, এইখানে 2টা ছিল, এখানে 3টা ছিল, সো এরা পরস্পর আইসোটোপ। এবং এই আইসোটোপগুলোকে পরস্পর বলা হয়, এটার নাম হচ্ছে হাইড্রোজেন। ভাইয়া নামগুলো মনে রাখতে হবে, হাইড্রোজেন, এটা হচ্ছে ডিউটেরিয়াম, হ্যাঁ ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে, ট্রিটিয়াম। তাহলে এটা হচ্ছে কি হাইড্রোজেন, এটা হচ্ছে ডিটিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। তোমাদের বই সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে আইসোটোপ জিনিসটা কি। সিমিলারিটি চিন্তা করো, অধিকাংশ কার্বন পরমাণু নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন রয়েছে, কিন্তু কিছু সংখ্যক কার্বন পরমাণুতে 7টি অথবা 8টি নিউট্রন থাকে। দেখো ভাই এখানে প্রত্যেকটা কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা সমান থাকে, 6টা করেই থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে। যদি নিউট্রন সংখ্যা ভাই ভিন্ন হয়, তার মানে আমরা বলতেই পারি সেখানে কি হবে ভাইয়া? ভর সংখ্যা ভিন্ন হবে। কার্বনের 3টি ভিন্ন ভর সংখ্যা, যেমন 12, 13 এবং 14 হওয়া সম্ভব। এভাবে এই কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14 হলো কার্বন 3টি আইসোটোপ। যদি এটা ভাই উদাহরণের সাহায্যে দেখাই, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এটা হচ্ছে একটা কার্বন পরমাণু, ধরো এটাতে প্রোটন সংখ্যা কত? 6, আমি হচ্ছে 6টা, এবং এখানে ভাইয়া হচ্ছে নিউট্রন সংখ্যা কয়টা ভাইয়া? নিউট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে ভাইয়া এখান থেকে ভর সংখ্যা কত আসবে ভাইয়া? প্রোটন প্লাস নিউট্রনের যোগফল, তাহলে 6 + 6, তাহলে এখানে কত ভাইয়া? 12। আবার আরেকটা কার্বন পরমাণু, এগুলো হচ্ছে ধরো ভাই কার্বন পরমাণু, ঠিক আছে। আরেকটা কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা ভাইয়া সবসময় সমান থাকে 6, কিন্তু নিউট্রন সংখ্যা ভাইয়া 7, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে ভর সংখ্যা কীভাবে বের করবা? প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 6 + 7, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? 13 দাঁড়ালো। তাহলে আমি আরেকটা কার্বন পরমাণু নিলাম, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6 এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 8। তাহলে এটা ভর সংখ্যা কত হবে? এই সময় P + N, সো 6 + 8 আলটিমেটলি কত? 14। তাহলে দেখো ভাইয়া এটাও কার্বন পরমাণু, এই 3টাই কার্বন পরমাণু। তাহলে এই কার্বন পরমাণুতে প্রোটন সংখ্যা 6 ছিল, এটাও 6, এটাও 6, হ্যাঁ। কিন্তু ভর সংখ্যা দেখো এখানে 12, এখানে 13, এখানে 14, ভর সংখ্যাটা ভিন্ন না। তার মানে ভাইয়া এরা পরস্পর কি আইসোটোপ। আমরা কিন্তু জানি যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। সো এটা হচ্ছে কার্বন 12, এটার নাম হচ্ছে কার্বন 12, আর এটার নাম হচ্ছে কার্বন 13, আর এটার নাম হচ্ছে ভাইয়া কার্বন 14। আশা করি বুঝতে পারছো। সো এখন দেখো ভাইয়া আইসোটোপের ধর্ম এবং কিছু ব্যবহার আমাদের জানতে হবে, ঠিক আছে ভাইয়া। কোন মৌলের আইসোটোপ নিম্নের কেমন বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে। ক নম্বরে, কোনো নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপ সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। তার মানে ভাইয়া আইসোটোপের ক্ষেত্রে সবসময় কি থাকবে ভাইয়া? ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকবে। ইলেকট্রন সংখ্যা কেন সমান থাকবে ভাইয়া? কারণ আমরা জানি কোনো মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের ইলেকট্রন সংখ্যা, এটা কিন্তু জানি। আবার আরেকটা জানি যে কোনো মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে ওই মৌলের কী সংখ্যা? পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেড সংখ্যা সমান আমরা কি প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান আমরা কি জেড সংখ্যা বলতে পারি, এবং প্রোটন সংখ্যা সমান আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি। সো যেহেতু প্রোটন সংখ্যা সমান থাকে তার মানে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, তাই তাদেরকে সবকটিতে ইলেকট্রন বিন্যাস 1 হয়। এবং যাদের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান তাদের কি সবকটিতে ইলেকট্রন বিন্যাস 1 হয়। মূলত ইলেকট্রন বিন্যাসই কোনো মৌলের সব ধরনের বৈদ্যুতিক রাসায়নিক ধর্মের জন্য দায়ী। তার মানে ভাইয়া একটা মৌলের বা একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসই আসলেই তার সব ধরনের বৈদ্যুতিক এবং রাসায়নিক ধর্মের জন্য দায়ী। আমরা আসলে ইলেকট্রন বিন্যাস থেকেই কোনো মৌলের ধর্মটা কেমন
বা বৈশিষ্ট্য কেমন এটা বের করতে পারবো, ঠিক আছে। সেই জন্য বিভিন্ন আইসোটোপের রাসায়নিক ও বৈদ্যুতিক ধর্মে কোনো পার্থক্য থাকে না, তারপরেও আইসোটোপের ভর আলাদা হওয়ায় তাদেরকে একটি থেকে আরেকটি আলাদা করা যায়, ঠিক আছে। আইসোটোপের তোমার হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু সবগুলো একই থাকে, এই জন্য তাদের বৈদ্যুতিক ধর্ম এবং রাসায়নিক ধর্মে কোনো পার্থক্য হয় না। পার্থক্য হয় কোন জায়গায় ভাইয়া? পার্থক্য হয় ভর সংখ্যায়, আর ভর সংখ্যায় পার্থক্য হওয়ার কারণে তাদেরকে আলাদা করা যায় জাস্ট এতটুকুই, যে এইটা হচ্ছে কার্বন 12, এটা হচ্ছে কার্বন 13, এটা হচ্ছে কার্বন 14। কিন্তু প্রোটন সংখ্যা সমান থাকে, যেহেতু প্রোটন সংখ্যা সমান থাকে তার মানে তার ইলেকট্রন সংখ্যা সমান, আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে মানে কি তাদের ইলেকট্রন বিন্যাস একই হয়, আর ইলেকট্রন বিন্যাস একই হওয়া মানে কি তাদের হচ্ছে রাসায়নিক এবং বৈদ্যুতিক ধর্মগুলো কি থাকে ভাই? একই থাকে, পার্থক্য থাকে না। জাস্ট তাদেরকে তুমি আলাদা করতে পারবা যে এটা কার্বন 12, এটা কার্বন 13, এটা কার্বন 14, অথবা এটা হাইড্রোজেন, এটা ডিট্টিরাম, এটা টিট্টিরাম ভাই, এছাড়া আর কোনো কি নাই, পার্থক্য নেই। আশা করি বুঝতে পারছো। তো চলো খ নাম্বারটা দেখি। আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতায় থাকায় তাদের ভৌত ধর্মে একটু আলাদা হয়। এখন একটু পার্থক্য থাকে তোমার আইসোটোপের ক্ষেত্রে ভাই, আমরা কি জানি নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ভিন্নতা থাকে ভাইয়া। এই যে এখান থেকে দেখো ভাইয়া, এখানে প্রোটন ছিল 6টা, নিউট্রন ছিল 6টা, এই কার্বনে প্রোটন 6টা, নিউট্রন 7টা, এটা নিউট্রন 6টা, প্রোটন 6টা, নিউট্রন 8টা। তার মানে এদের নিউট্রন সংখ্যা একটু হচ্ছে তোমার ডিফারেন্স থাকে বা পার্থক্য থাকে, বিধায় এদের ভৌত ধর্মের একটু পার্থক্য থাকে বা একটু ভিন্নতা দেখা যায়, তাছাড়া কোনো ভিন্নতা নেই। মৌলের যে আইসোটোপটি অন্যগুলো তুলনায় বেশি স্থিতিশীল, সেটিকে প্রকৃতিতে বেশি পরিমাণে, নেক্সট পেজে চলে যাই, বেশি পরিমাণে পাওয়া যায় আইসোটোপগুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোক রশ্মি ও কণা বিকিরণ করে থাকে। তার মানে যারা বেশি স্থিতিশীল তাদেরকে আমরা প্রকৃতিতে বেশি পরিমাণ পাই, এবং তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে বিভিন্ন ধরনের আলোক রশ্মি ও কণা বিকিরণ করে থাকে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে, ঠিক আছে। যারা তোমার হচ্ছে আলোক রশ্মি বিকিরণ করে থাকে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এইসব তেজস্ক্রিয় আইসোটোপকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। আইসোটোপের কিছু ব্যবহার আলোচনা করলো। তার মানে ভাইয়া আইসোটোপের হচ্ছে তোমার অনেক ব্যবহার আছে, এবং এই ব্যবহারগুলো সম্পর্কে আমরা এখন জানবো। চিকিৎসা ক্ষেত্রে ভাই আইসোটোপের ব্যবহার সম্পর্কে আমরা দেখি একটু। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকম অসুস্থতা রোগ নির্ণয়ের জন্য তাদের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপের উল্লেখযোগ্য পরিমাণ রয়েছে। তার মানে ভাইয়া চিকিৎসা ক্ষেত্রে আমরা হচ্ছে রোগ নির্ণয়ের জন্য আইসোটোপ ব্যবহার করে থাকি। এখন ভাইয়া কী কী রোগের জন্য ব্যবহার করি এটা আমরা একটু দেখব। থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে আয়োডিন 131 আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তার মানে ভাইয়া থাইরয়েড গ্রন্থির একটা রোগ আছে যেটা নির্ণয়ের জন্য আয়োডিন 131 এই আইসোটোপটা লাগে। সো এটা তোমাকে মনে রাখতে হবে। টেকনিশিয়াম 99 নামে একটা আইসোটোপ আছে ভাইয়া, এই আইসোটোপটা ব্যবহার করে থাইরয়েডের ফাংশন পরীক্ষা করা যেতে পারে বা করা হয়। সো এটা তোমাকে মনে রাখতে হবে যে টেকনিশিয়াম 99 আইসোটোপ দিয়ে কী করা হয়? টেকনিশিয়াম 99 আইসোটোপ দিয়ে থাইরয়েডের ফাংশন পরীক্ষা করা হয়। তারপর ভাই সরু ধমনীতে কোনো সমস্যা থাকলে ধমনীতে প্রবাহিত রক্তের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। তার মানে কারো যদি ধমনীতে কোনো প্রবলেম থাকে, ওই হচ্ছে তোমার ধমনীর রক্তের মধ্যে বা যে ধমনীতে যে প্রবাহিত রক্ত থাকে ওই রক্তের মধ্যে ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তার হচ্ছে কী রোগটা হয়েছে বেসিক্যালি, বা ধমনীতে কী রোগ হয়েছে ওটা শনাক্ত করা যায়। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির দেহে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে শনাক্ত করা হয় কোষের অবস্থান নির্ণয়। তার মানে যাদের ক্যান্সার আক্রান্ত হয়েছে ওই ক্যান্সারে তোমার হচ্ছে আইসোটোপ পাঠিয়ে কোন কোষটা বেসিক্যালি হচ্ছে তোমার ক্যান্সার আক্রান্ত হচ্ছে ওইটা নির্ণয় করা যায়। ক্যান্সার কোষ ধ্বংস করার কাজেও আইসোটোপ ব্যবহার করে থাকে। তার মানে ভাইয়া ক্যান্সার কোষটা ধ্বংস করার জন্য কী করা হয়? আইসোটোপটা ব্যবহার করা হয়। চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের কাজেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। তার মানে ভাইয়া চিকিৎসার কাজে যে যন্ত্রপাতি ব্যবহার করে তোমার সার্জারি করে, ঠিক আছে, ওই যন্ত্রপাতিগুলা তোমার হচ্ছে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয় বা জীবাণু হচ্ছে লেগে থাকে, সো ওগুলো মুক্ত করার জন্য কী করা হয় ভাইয়া? আইসোটোপ ব্যবহার করা হয়। এখন ভাইয়া এই ব্যবহারগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। সো ভাইয়া এই ব্যবহারগুলো একটু পড়ে মুখস্থ করে ফেলবা বা কয়েকবার পড়লে তোমার মনে থাকবে। এখন আমরা কৃষিকাজে ব্যবহার দেখব। ভাইয়া কৃষিকাজের ক্ষেত্রে দেখো কী ব্যবহার করা হয়। আইসোটোপ থেকে বিকিরণ পোকামাকড় ও পরজীবী নিয়ন্ত্রণ করা যেতে পারে। তার মানে ভাইয়া আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে ফসলে বিভিন্ন প্রকার পোকামাকড় ও পরজীব হয় এগুলো নিয়ন্ত্রণ করা যায় আইসোটোপ দ্বারা। তেজস্ক্রিয় আইসোটোপ ফসলের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। তার মানে ফসলের ফলন বৃদ্ধিতে ভাইয়া তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এবং এর ফলে ফলন বৃদ্ধি পায়। আইসোটোপের সাহায্যে কোনো ফসলের জন্য কোন ধরনের সার কী পরিমাণ প্রয়োজন তা নির্ধারণ করা যায়। তার মানে ভাইয়া আইসোটোপের সাহায্যে কোন ফসলে কী পরিমাণ সার প্রয়োজন এটাও নির্ধারণ করা যায়। সো ভাইয়া এই দুইটা একটু পড়বা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এটা আসবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো। এখন ভাই আমরা খাদ্যদ্রব্যে আইসোটোপের ব্যবহার দেখব। দেখো খাদ্যদ্রব্যে কীভাবে ব্যবহার করা যায়। ব্যাকটেরিয়া ও বিভিন্ন রকম জীবাণুকে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরণের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে ওই আইসোটোপের বিকিরণ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া খাদ্য থেকে কী করা যায়? জীবাণুমুক্ত করা যায়। কার সাহায্যে? তেজস্ক্রিয় আইসোটোপের বিকিরণের সাহায্যে, যার ফলে তেজস্ক্রিয় আইসোটোপের খাদ্য ও ফল
জীবাণুমুক্ত করা যেতে পারে। তার মানে কোনো খাদ্য অথবা ফলে জীবাণুমুক্ত করার জন্য ভাইয়া আমাদেরকে আইসোটোপ ব্যবহার করতে হয়। সো ভাইয়া এইটুকু একটু মনে রাখবে, কষ্ট করে একটু পড়ে নিবা। এখানে বোঝার মতো ভাই আসলে তেমন কিছু নাই, এই জন্য আমি জাস্ট রিডিং করতেছি। ভূতাত্ত্বিক গবেষণায় দেখো, তোমরা প্রায় খবর শুনে থাকো কয়েক কোটি বছর পুরনো জীবাশ্ময় আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা কীভাবে এসব জীবাশ্ময়ের বয়স জানতে পারেন, এটি জানার জন্য আইসোটোপ ক্ষয় থেকে স্থিতিশীল অস্থিতিশীল আইসোটোপের অনুপাত থেকে জীবাশ্ময়টির বয়স কত তা জানা সম্ভব। তার মানে ভাইয়া অনেক বছর আগের অনেক মূর্তি মাটির নিচে চাপা পড়ে থাকে, হ্যাঁ, এগুলার বয়স কত এগুলা নির্ণয় করার জন্য ভাইয়া আইসোটোপ ব্যবহার করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। বৈদ্যুতিক তৈরির কাজে পারমাণবিক শক্তি কেন্দ্রে আমরা বিদ্যুতিক তৈরি কাজে দেখব। বিদ্যুৎ তৈরি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ভাইয়া 35, এটা মনে রাখতে হবে। পারমাণবিক শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরিতে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235-এর ভারী নিউক্লিয়াস যখন দীর্ঘগতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন এটি ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াস তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ তাপশক্তি তৈরি করে। এই তাপশক্তি কাজে লাগিয়ে জেনারেটর সাহায্যে আমরা বৈদ্যুতিক তাপ উৎপন্ন করতে পারি। ঠিক আছে ভাই, একটু কষ্ট করে এটা পড়ে নিবা। এখন নেক্সট পৃষ্ঠা দেখি। এখানে দেখো ভাইয়া, বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে নির্মাণ করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে বলে আশা করা হয়েছে। ঠিক আছে, এখন ভাইয়া আমরা তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব দেখব। আমরা তো শুধু উপকারগুলো দেখলাম ভাইয়া, এটা কী ক্ষতি করে এটা সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো ভাইয়া, তোমরা ইতিমধ্যে তেজস্ক্রিয় আইসোটোপের অনেকগুলো ব্যবহার সম্পর্কে জেনে গেছো। এর সঙ্গে আইসোটোপ আমাদের বড় ধরনের ক্ষতি করার ক্ষমতা রাখে। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিকিরিত আলফা বিটা গামা রশ্মি, ভাইয়া এই জিনিসটি ইম্পর্টেন্ট মনে রাখবা। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে বিকিরিত রশ্মি বের হয় ওই রশ্মিগুলোর নাম হচ্ছে আলফা বিটা এবং কি ভাইয়া গামা রশ্মি। মনে থাকবে তো তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কোন রশ্মিগুলো বিকিরিত হয়, আলফা বিটা গামা রশ্মি। আমাদের জিনগত পরিবর্তনের ঘটনার মাধ্যমেও ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই তিনটা রশ্মি আমাদের জিনগত পরিবর্তন করে এবং ক্যান্সারের জন্য দায়ী থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তাতে তাৎক্ষণিক লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। ভাইয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন জাপানের একটা জায়গা আছে, সেটা হচ্ছে তোমার হিরোশিমা ও নাগাসাকিতে তোমার হচ্ছে একটা পারমাণবিক বোমা ফালানো হয়েছিল, যার ফলে ওইখানে লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়। এবং এর পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী জটিলতার অনেক লোক মারা যায়। তার মানে ওইখানে যে বোমাটা ফালা হয়েছিল এর প্রভাবে ওইখানে এরপর আরও অনেক লোক মারা যায়। ইভেন ওইখানে এখনও পর্যন্ত কোনো গাছপালা জন্মায় নাই। এরকম হচ্ছে ক্ষতিকর জিনিস এটা। 1986 সালে রাশিয়ায় ঘটে যাওয়া চেরনোবিল দুর্ঘটনায়ও অনেক মানুষ মারা যায় এবং স্থানীয় পরিবেশের ক্ষতি হয়েছিল। ঠিক আছে ভাইয়া, একটু রিডিংগুলো পড়ে নিবা, আমি তো তোমাদের ক্লিয়ার আউট করে দিলাম। সো এরপরের টপিকে আমরা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে পরমাণু ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে বা এটা নিয়ম সম্পর্কে জানবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। সো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবা, আর কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা। সো ভিডিওটা এই পর্যন্ত রাখি, নেক্সট আমরা হচ্ছে পরমাণু ইলেকট্রনিক বিন্যাস সম্পর্কে জানবো। সো আল্লাহ হাফেজ।